Bomb field orders were signed by General Twining. They instructed Colonel Paul Tibbets and his B-29 crew to drop what they called the Gimmick. At 08:15 on August 6, over military target Hiroshima, Bombardier Major Farabee took over. He was about to drop the atom bomb. 6 আগস্ট 1945 জাপানের 1500 মাইল দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটা আইল্যান্ড টিটিয়ান এয়ারবেস থেকে 3টে আমেরিকান B-29 বোমারু বিমান রওনা দিল হিরোশিমার উদ্দেশ্যে। নেতৃত্বে কর্নেল পল টিবেটস, যার বিমান অ্যানোলাগে বহন করছে 10,000 পাউন্ড ওজনের পারমাণবিক বোমা লিটল বয়। জাপানের রাডার সিস্টেমে আগেই ধরা পড়েছিল এই আমেরিকান বিমানের উপস্থিতি, বেজে উঠেছিল বিপদের সাইরেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের আর্থিক অবস্থা এতটাই সংকটে যে পেট্রোলের অভাবে আমেরিকান বিমানের আগমনকে রুখে দেওয়ার মতো ফাইটার বিমান পাঠানোর উপায় সেই মুহূর্তে জাপানের ছিল না। সময় সকাল 8:15। কোনো রকম বাধা না পেয়ে অ্যানোলাগে উপস্থিত হিরোশিমা শহরের উপরে। লক্ষ্য শহরের আইওয়ে ব্রিজ। বিমান থেকে নিক্ষেপ করা হলো পারমাণবিক বোমা লিটল বয়। মাত্র 43 সেকেন্ডের মধ্যে হিরোশিমা শহর থেকে 2000 ফুট উপরে বিস্ফোরিত হয় লিটল বয়। নিশানা একটু ভুল হওয়ার কারণে বোমাটি গিয়ে পড়ে আইওয়ে ব্রিজ থেকে 250 মিটার। আচমকাই বেড়ে গেল প্রো ইনফ্রারেড রশ্মির প্রভাবে মুহূর্তেই পুড়ে গেল বহু মানুষের শরীর। তৎক্ষণাৎ প্রাণ হারালো হিরোশিমা শহরের প্রায় 80,000 মানুষ। পরবর্তী সময় যে সংখ্যাটা গিয়ে দাঁড়ায়, এর আগের পর্বে মাউন্ট ফুজি দেখে এসে আমরা এই এয়ারবিএনবিতেই লেট নাইট চেক ইন করেছিলাম এবং তারপর ঘুমোইনি, কারণ যদি ঘুমিয়ে যেতাম তাহলে আজকে সকালে উঠতে পারতাম না। প্রথম ট্রেন হচ্ছে এখানে ভোর 5:03। বাইরে মারাত্মক ঠান্ডার হাওয়া, এক হাতে ব্যাগ টানতে টানতে আর এক হাতে ক্যামেরা হাতে ট্রেনের কথা ভাবতে ভাবতে স্টেশনের পথে। এখানে ম্যাপ করে দেওয়া আছে। আমি আসি ইউতোয়েনজি স্টেশনে, আমাকে যেতে হবে হচ্ছে 13 নম্বর অর্থাৎ হিয়োশি স্টেশনে। হিয়োশি এখান থেকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে হচ্ছে সিন ইয়োকামা, এখান থেকে নিতে হবে হচ্ছে হিরোশিমা ট্রেন। বেড়াতে এসে বিশেষ করে বিদেশে এই যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, প্রথম টিকিট আমি কাটছি আজকে সকালে, এটা অনেক কিছু। যারা আজকের দর্শক এবং আগামী দিনে জাপান ট্যুর আপনাদের বাকেট লিস্টে রয়েছে, তারা একটা বিষয় জেনে রাখুন। টোকিও থেকে হিরোশিমা যাওয়ার বুলেট ট্রেন তো রয়েছে, কিন্তু সেই ট্রেনে জিআর পাস কাজ করে না। আগেও বলেছি, জাপানের কিছু কিছু ট্রেন জার্নির ক্ষেত্রে এই জিআর পাস অ্যাপ্লিকেবল নয়। তেমনই একটা বুলেট ট্রেন হচ্ছে নজোমি। এই নজোমি ট্রেনটা কিন্তু জিআর পাসের আন্ডারে পড়ে না। আবার এই যে সাকুরা ট্রেনটা, এটা কিন্তু জিআর পাসের আন্ডারে পড়ে। মানে এর জন্য কোনো টিকিটের টাকা পে করতে হবে না, জিআর পাস দিয়ে বুকিং বা রিজার্ভেশন হয়ে যায়। টিকিট কেটে গেলে ভাড়া পড়বে ভারতীয় টাকায় প্রায় 10,674 টাকা। সুতরাং এই খরচটা বাঁচানো এবং একই সঙ্গে সকাল 10টার মধ্যে হিরোশিমা পৌঁছানো, দুটো বিষয়কেই সফল করতে এই ভোর রাতে বেরিয়ে পড়া। বর্তমানে গন্তব্য সিন ইয়োকোহামা স্টেশন। সেখান থেকে হিরোশিমা যাওয়ার সরাসরি বুলেট ট্রেন রয়েছে, নাম হিকারি। আর এই ট্রেন ছেড়ে যাওয়ার সময় ঠিক সকাল 6টা। জাপান ট্রিপের ক্ষেত্রে জিআর পাস থেকে শুরু করে বুলেট ট্রেনের অনলাইন টিকিট বুকিং সবকিছুই অ্যাডভান্স বুক করা যায় এই ক্লুক থেকে। টিকিট অপশনে গেলাম, এখানে অপশন থাকবে নন রিজার্ভ সিট অর্ডিনারি কার, রিজার্ভ সিট অর্ডিনারি কার এবং হচ্ছে গ্রিন। এই গ্রিন কারের সবথেকে খরচ হচ্ছে বেশি জাপানে। জাপান ট্রিপ প্ল্যান করার সময় ট্রেনের টিকিট, অ্যাক্টিভিটি এগুলো অ্যাডভান্স বুক করে রাখলে এখানে এসে পৌঁছানোর পর ট্রিপটা অনেকটাই ইজি হয়ে যায়। সেই কারণেই আজকে হিরোশিমার ওয়ান ডে ট্রিপটা আমি ক্লুক থেকে অ্যাডভান্স বুক করে রেখেছি। আগের দিন মেল করে ওরা জানিয়ে দিয়েছে আমাকে কখন কোথায় মিট করতে হবে এবং সেই সঙ্গে পুরো দিনের আইটেনারি। এবং আজকে যে হিরোশিমা যাচ্ছি, হিরোশিমারও টিকিট কিন্তু আমি ওয়ান ডে ট্রিপ আমি কিন্তু ক্লুক থেকে বুক করেছি। ইয়োতুনজি থেকে ট্রেন ধরে প্রথমে হিয়োশি, দেন একটা ইন্টারচেঞ্জ করে সিন ইয়োকোহামা। এর মধ্যে কোনো একটা ট্রেন মিস করলে সকালের বুলেট ট্রেনটাও মিস হয়ে যাবে। এই টাইমিং মেলাতে গতকাল পুরো রাত জেগে কাটিয়েছি। ট্র্যাক নম্বর 2 যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানেই আসবে 6 কামরা ট্রেন 5:37 আর এখন 34, মানে 3 মিনিট পরেই আসবে। এই ট্রেনটা মনে হচ্ছে পৌঁছাতে 5:45 বাজবে। আর সিন ইয়োকোহামা থেকে ট্রেনটা ছাড়বে হচ্ছে ভোর 6টার সময়। ওটা আবার বুলেট ট্রেন, ও তো টাইমে ছাড়বে, মানে আমার হাতে হয়তো আর 10 মিনিট মতো সময় থাকবে ট্রান্সফার হওয়ার জন্য। বিভিন্ন রুটে একাধিক ট্রেন, একাধিক সার্ভিস। কোনোটা হচ্ছে ওই মেট্রো, কোনোটা হচ্ছে সাবওয়ে, কোনোটা শিনকানসেন, কোনোটা লোকাল, কোনোটা ফাস্ট। মাথা পুরো ঘুরে যাবে। ভেবেছিলাম সিন ইয়োকোহামা ছোট্ট একটা স্টেশন, কিন্তু ওখানে নামার পর চোখে অন্ধকার দেখলাম। মনে হলো পুরো পৃথিবী আমার সামনে বনবন করে ঘুরছে। আসলে যাহা জগদ্দল তাহাই জাপান
আমার এই ডায়লগটা হয়তো সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। শিনকানসেনের যে প্ল্যাটফর্ম কোথায় খুঁজে পাওয়া মুশকিল, ভুলভাল দিকে চলে গেলে না আর ট্রেন পাবো না, এরকম ব্যাপার। এটা হচ্ছে ওয়েটিং রুম। শিনকানসেনের সাথে সিনচ্যানের একটা নামের মিল আছে না, সিনচ্যান শিনকানসেন। আর 12 মিনিট পরে ছাড়বে হচ্ছে শিনকানসেন। মাথা ধরে গেল। এ বাবা, এখানেও না আবারও হাঁটতে হবে, কঠিন জ্বালা রে ভাই। ট্রেন ধরতে গিয়ে মনে হচ্ছে নর্থ কোরিয়ার বর্ডার পার করে যাবো। কোথার থেকে কোথায় ঘোরাচ্ছে একটা ট্রেন ধরার জন্য। ভোরে হচ্ছে আস্তে আস্তে, বাইরে তো লেভেলের ঠান্ডা ভাই। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, হচ্ছে ট্রেনের নাম্বার আর টাইমিং। ওখানে হতে পারে যে একই টাইমে দুটো ট্রেন ছাড়বে। ওই দেখো 533 হিকারি হিরোশিমা, প্ল্যাটফর্ম নাম্বার 4। এখানে ট্র্যাক্স হচ্ছে প্ল্যাটফর্ম। আমার কোচ নম্বর হচ্ছে 13, 9, 10, 11, 12, 13। টাইম 5:52 আর 8 মিনিট পরে ছেড়ে দেবে ট্রেন। হিকারি 533। আলাদাই লাগছে দেখতে ট্রেনটাকে। ওই যে 13, সব রিজার্ভ ব্লাস্টারগুলো। জাপানে এসে এটা আমার দ্বিতীয় বুলেট ট্রেন সফর। ও ভাই क्या सीट है, कमरे में लोग कहाँ है। জাপানে চলা অনেক ধরনের বুলেট ট্রেনের মধ্যে এই হিকারিও এক শ্রেণীর বুলেট ট্রেন, যেটা অপারেট করে জেআর সেন্ট্রাল এবং জেআর ওয়েস্ট। এর রুলিং স্টক N700 সিরিজ, ট্র্যাক 1435 mm স্ট্যান্ডার্ড গেজ, ইলেকট্রিফিকেশন 25,000 কিলোভোল্ট এসি কারেন্ট, অপারেটিং স্পিড 300 কিলোমিটার/আওয়ার। জাপান বিশ্বের প্রথম বুলেট ট্রেন নির্মাতা দেশ। 1964 সালে যার প্রথম পথ চলা শুরু টোকিও এবং ওসাকার মধ্যে। জানলে খুশি হবেন, সেই রুট ধরেই আজ আমি চলেছি হিরোশিমার পথে। বাঙালি আর বাংলা ভাষায় হোক আজ বুলেট ট্রেনের ব্লগ, যার নাম দিয়েছি আমি বন্দে জাপান। সুন্দর ট্রেটা হচ্ছে অনেকটা বড়, কিন্তু ল্যাপটপ রেখে রেখে কাজও করা যাবে, খাওয়াও যাবে। সব থেকে ভালো কিছু হচ্ছে লেগ স্পেস। দেখুন পা রাখার কত সুন্দর জায়গা, কতটা জায়গা। আর এটা হচ্ছে ফোন চার্জ দেওয়ার জায়গা, কিন্তু এখানে ফোন চার্জ দিতে গেলে এক ধরনের বিশেষ অ্যাডপ্টার দরকার হবে। আমাদের কিন্তু অ্যাডপ্টার এখানে কাজ করবে না। এখানে একটা লিভার রয়েছে, যেটা প্রেস করলে কিন্তু সিটটাকে পুশব্যাক করা যাবে। এই কামরা সিটগুলো নিজের সুবিধা মতো রোটেট করা যায়, ঠিক যেমনটা রয়েছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসে। 2x2 সিটও হবে, এই সিটও হবে, ঘোরানো সিট। এই ট্রেনের একটা ভালো ফিচার হচ্ছে ওয়াইফাই। এখানে ফেসবুক দিয়ে লগ ইন করা যায়। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো। ইয়েস, কানেক্টেড। আজকের এই সকালটা কিছু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা বুলেট ট্রেন থেকে সানরাইজ দেখব। 2-1টা স্টেশন পেরিয়ে আসার পর বুলেট ট্রেন ছুঁয়ে ফেলল 280 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড। জাপানে ট্র্যাভেল করার সময় দেখেছি এখানে ডোমেস্টিক ফ্লাইটের থেকেও বুলেট ট্রেনের টিকিটের খরচ বেশি। এই রুটে আরও একটা জিনিস রয়েছে, মাউন্ট ফুজিয়ামা, যেটা যাত্রাপথে ট্রেনে সিটে বসে দেখা যায়, যার ছবি আপনারা কোথাও না কোথাও দেখেছেন। জীবন ইচ্ছে ছিল একবার যে ট্রেন থেকে মাউন্ট ফুজি দেখবো। জাপানের অনেক ক্যালেন্ডারে দেখেছি আমি যে ট্রেন থেকে মাউন্ট ফুজি দেখা যাচ্ছে ছোটোবেলায়। আরে ভাই, এই ট্রেনটা কোথা দিয়ে যায়, মাউন্ট ফুজি দেখা যাচ্ছে। ফাইনালি আজ সব ইচ্ছে পূরণ হয়ে গেল, ট্রেন থেকে মাউন্ট ফুজি। ডিম্যান্ডের কারণেই ক্লুব থেকে ট্রেনের টিকিট বুক করার সময় অপশানও আসে যে মাউন্ট ফুজিয়ামার সাইডের টিকিট বুক করবেন কিনা। আপনাদের সুবিধার্থে বলে রাখি, টোকিও থেকে হিরোশিমা যাওয়ার পথে বুলেট ট্রেনের সিট নেবেন D নম্বর। তাহলেই বুলেট ট্রেনে যেতে যেতে মাউন্ট ফুজির দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারবেন, যেটা আপনার জাপান ট্রিপের অন্যতম প্রাপ্তি। ট্রেন যখন শিনফুজি স্টেশনের কাছাকাছি চলে আসবে, ঠিক তার আগে থেকে ডান দিকে দেখা মিলবে জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজির। আর আপনাদেরকে বলে দিলাম যে ট্রেনের কোন দিকটায় বসতে হবে, কোন সিটে বসতে হবে এবং কোন স্টেশন থেকে দেখা যাবে। মাউন্ট ফুজি দেখার পর জাপানে এসে এই প্রথম দেখলাম উদীয়মান সূর্যের দেশে প্রথম সূর্যোদয়, তাও আবার বুলেট ট্রেন থেকে। মাউন্ট ফুজি দেখার পর সানরাইজ। এবারে এক রাউন্ড ঘুমিয়ে নেওয়া যেতেই পারত, কিন্তু সেটার উপায় নেই। বলেছি এই কপালে সুখ নাই, ঠিক উঠে এলাম। গতকাল রাত্রে না হলে আজকে সকাল থেকে স্নোফল হয়েছে এখানে। না, নদীর জল বরফ হয়নি, তবে আশেপাশে প্রচুর বরফ আছে, সব সাদা। আমি না সিটে বসে ঘুমোচ্ছিলাম, হঠাৎই চারিদিকে সাদা। আলাম কেন সাদা ভাই, ঘুমের কি স্বপ্ন দেখছি নাকি? চোখ টোক কষলাম, চোখে জল ফল দিলাম, তারপর দরজার ধারে এসে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে
কি দুর্ধর্ষ লাগছে দেখতে, বাহ! মানে এইগুলো দেখার পরে বলা যেতে পারে চোখ সার্থক। যারা বড় স্ক্রিনে দেখছেন তারা কীরকম দেখছেন বুঝতে পারছি না, আমার তো দুর্দান্ত লাগছে। আবারও স্নোফল শুরু, লাগাতার স্নোফল এখানে। টোকিও থেকে হিরোশিমার পথেই রয়েছে কিয়োটো, জাপানের ওয়েস্ট সেন্ট্রাল সাইডে পাহাড়ে ঘেরা উপত্যকা। শীতকালে যেমনই শীত পড়ে, গরমকালে তেমনি গরম। যেহেতু এখন জাপানে উইন্টার, সেই কারণে লাগাতার তুষারপাতে প্রায় জমে গিয়েছে কিয়োটো শহরের এলাকা। ট্রেনের জানলার বাইরে এই দৃশ্য দেখার পর চোখ থেকে ঘুম এমনি ছুটে গেল। আমাদের যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন কিয়োটো। এই কিয়োটো থেকে কিন্তু ওসাকা যাওয়া যায় এবং কিয়োটো থেকে নারা যাওয়া যায়। আমরা কিয়োটো নারা ট্রিপটাও করব আগামীকাল। স্টেশনে ট্রেনের অপেক্ষায় বৃষ্টি কিংবা ঘামে ভেজার মতো ঘটনার সঙ্গে এতকাল পরিচিত ছিলাম। আজ দেখলাম সম্পূর্ণ নতুন এক দৃশ্য। বৃষ্টির মতোই স্নোফল, যাত্রীরা ছাতা নিয়ে ট্রেনের অপেক্ষায়, আর তারই মাঝে যাতায়াত করছে কোনো না কোনো বুলেট ট্রেন। প্রত্যেকটা বুলেট ট্রেন পড়বে জার্নির মধ্যেই স্নোফল, হয় স্নোফল হচ্ছে নয় স্নোফল হয়ে গিয়েছে, চারিদিকে বরফে ঢাকা। ভাই আলাদাই কিছু প্রাপ্তি জাপানে এসে। এবার ট্রেন ছুটছে 280 290 ফাটিয়ে ট্রেন চলছে, ফাটিয়ে ভাই। এত সুন্দর বরফ, তার মধ্যে ট্রেন চলছে, গোটা শহর বরফে ঢাকা। আমি সিনেমা দেখছি একটা বসে বসে। পরপর এতগুলো ঘটনা ঘন্টার পর ঘন্টা বুকে চেপে রাখা প্রায় অসম্ভব। আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে ছোট ছোট রিলস কিংবা স্টোরি লিখে এগুলো শেয়ার করে দেওয়াটা ভীষণ দরকারি, কিন্তু বাদ সাধল ইন্টারনেটের ডেটা লিমিট। ট্রেনের ওয়াইফাই স্পিড এই কাজে যথেষ্ট নয়। আপনাদের মনে আছে কিনা জানি না, জাপান ট্রিপের প্রথম দিনে ক্লুক থেকে যে ইসিম কিনেছিলাম, যার থেকে পাওয়া গিয়েছিল 3 GB ইন্টারনেট ডেটা, সেটা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সুতরাং জরুরি ছিল আরও একটা ইসিম কেনার, কারণ আগের ইসিম রিচার্জ করার কোনো অপশান নেই। এটা ডেট হিসাবে নেওয়া যায়, 10 দিন আছে, 20 দিন আছে, 1 মাস আছে। আবার ডেটা যদি আমি 20 GB নিতে পারি, 30 GB নিতে পারি, শুধু কিন্তু ডেটা ফোন যাবে না। 8 তারিখ থেকে অ্যাক্টিভেটেড, বুক নাও। ক্লুকে ক্রেডিট কার্ড অ্যাড করে খুব সহজে জাপানে বসে ইন্ডিয়ান কারেন্সি পে করে বুক করে নিলাম ইসিম। ইন্টারন্যাশনাল রোমিং অন করা থাকলে ওটিপি SMS-এ আসবে অথবা ইমেলেও আসবে। যারা আগামী দিনে জাপান ট্রিপ করবেন, আমার ভ্লগগুলো পরপর দেখে নিলে নিজেরাই ঘুরে আসতে পারবেন। প্রতিটা পর্ব দেওয়া থাকবে জাপান সিরিজের প্লেলিস্টে। আর খরচের কথা যদি বলতে হয়, ওটা বলবো গল্পের শেষ পর্বে। শুনে অবাক লাগতেও পারে যে এত কম খরচে জাপান ট্রিপ আদৌ কী করে সম্ভব। তবে দর্শকদের কাছে একটা জিনিসই কাম্য, ভিডিও দেখা, লাইক করা, শেয়ার করা, কমেন্টস করা, এর সাথে আরও একটা কাজ করা। বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন বা যারা চান যে এই চ্যানেলের অগ্রগতি হোক বা আমরা অনেক নতুন নতুন জায়গায় দেখব, অ্যাডগুলো স্কিপ করবেন না, অ্যাডগুলো দেখবেন। কারণ অ্যাডগুলো যদি চলে ইউটিউব তাহলে বুঝবে দর্শকদের একটা অ্যাটেনশন রয়েছে, সেক্ষেত্রে আর্নিং হবে। এবং সত্যি কথা, সেক্ষেত্রে আর্নিং হবে, অ্যাড থেকে তো আর্নিংটা হয়। সেক্ষেত্রে কিন্তু ভালো ভালো ট্রিপ করতে পারবো, ভালো ভালো জায়গার ব্লগ দেখতে চান, বিশেষ করে ফরেন ব্লগ দেখতে চান, যে কৌশিক অনেক জায়গায় যাক, আন্টার্কটিকায় যাক, USA যাক, UK যাক, প্লিজ অ্যাডগুলো কিন্তু স্কিপ করবেন না। সকাল 8:45 নাগাদ আমাদের ট্রেন পৌঁছে গেল এই যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন সিন ওসাকাতে। জাপানে একই নামের একাধিক স্টেশন রয়েছে, অর্থাৎ ওসাকা যেমন রয়েছে তেমনি সিন ওসাকাও রয়েছে। তবে মনে রাখতে হবে, বুলেট ট্রেনের স্টেশনের নাম কিন্তু সিন ওসাকা। 10 তারিখে আমরা যে প্ল্যান করেছি সাপোরোতে যাওয়ার, অর্থাৎ নর্থ সাইডে যাওয়ার, তার যে বুলেট ট্রেন সেটা কিন্তু ওসাকা থেকে। ওইটা আমাদের সব থেকে লং জার্নি। ওখানে 3বার ট্রেন চেঞ্জ হবে, 2বার। সব থেকে লং জার্নি সেটাই ওসাকা থেকেই। কিয়োটো পেরিয়ে আসার পর স্নো কিংবা স্নোফল পাইনি, তবে ট্রেন বেশ খানিকটা লেট রান করছিল। যদিও জাপানের কোনো ট্রেনই সচরাচর লেট করে না। সময় সকাল 10:28। এতক্ষণে আমার হিরোশিমা পৌঁছে যাওয়ার কথা, শুধু পৌঁছে যাওয়াই নয়, সেই সাথে কিন্তু সাইট সিন করতে যাওয়ার কথা। কিন্তু ঘোষণা হচ্ছে যে হেভি স্নোফলের জন্য আমাদের এই ট্রেন লেট করেছে 45 মিনিট। প্রথম ট্রেন 45 মিনিট লেট। আমি দেখলাম যে আবার সেই কালকের মতো কেস, কারণ ক্লুক থেকে বুক করা আছে, 10টার সময় মিটিং পয়েন্ট ছিল হিরোশিমাতে। তো আমি ফোন করলাম নাম্বারে, ফোন করার সঙ্গে সঙ্গে একজন ভদ্রমহিলা ফোন ধরেছিলেন, কথা হলো, বললো যে আজকে আমাদের আরও অনেক গেস্ট আসছে, তাদের সবার ট্রেন লেট করেছে। এইটা প্রথম ট্রেন লেট, তার মানে এর পরবর্তী যেসব ট্রেনগুলো আছে সবই লেট। তো বললো কোনো অসুবিধা নেই, আপনি হিরোশিমায় এসে পৌঁছে আমাকে কল করবেন, স্টেশনে নেমে আমরা ব্যবস্থা করবো। সময় বেলা 11:15। নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট দেরিতে আমাদের ট্রেন হিরোশিমা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে তার যাত্রা শেষ করলো। আর হিরোশিমা শহরটার নামটা শুনেই আশা করি মনে করে দিতে হবে হিরোশিমা শহরের ঐতিহাসিক গুরুত্ব, যেগুলো আমরা ইতিহাস বইতে বারংবার পড়েছি। ওয়েলকাম টু হিরোশিমা। হিরোশিমা স্টেশনে আগে থেকেই অপেক্ষা করছিলেন ট্যুর সংস্থার একজন স্টাফ। উনি বললেন ট্যাক্সি নিয়ে সরাসরি হিরোশিমা পিস মিউজিয়ামে পৌঁছে যেতে, ওখানেই বাকি টিম মেম্বারদের সঙ্গে মিট আপ হবে। কিন্তু কোথায় ট্যাক্সি, কীভাবেই বা যাবো স্টেশনের বাইরে? হিরোশিমা নেহাতি ছোট স্টেশন নয়,
এর অনেকগুলো এক্সিট। এখানে কিন্তু লকার আছে, লকারে কিন্তু ব্যাগ রেখে যাওয়া যায়, কিন্তু ব্যাগটা আমি সাথে নিলাম কারণ আমি আজকে হিরোশিমায় থাকবো না। এখান থেকে সারাদিন ঘুরে টুরে চলে যাব হচ্ছে ওসাকাতে। স্টেশন থেকে নিচে নেমে আসার পর এখানে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, আর এখানে বাসও রয়েছে। এখানে এক ভদ্রলোক রয়েছেন যিনি সবাইকে ট্যাক্সি ধরতে সাহায্য করে। はい、領収書ドライバーさんに渡します。フリータクシーお気をつけて。 ওকে ওকে। ট্যাক্সির পেমেন্ট ট্যুর সংস্থায় করে দিল। লাগেজ সেট করে উঠে বসলাম ট্যাক্সির ফ্রন্ট সিটে। ভেতরে হিটার রয়েছে, আলাদাই শান্তি। তারপর চোখ গেল ট্যাক্সি চালকের পোশাকের দিকে। আর ট্যাক্সির যে পেমেন্ট সেটা কিন্তু এরাই করে দিল। ঠিকঠাক ট্যুর সংস্থা হলো না, এসব কোনো চাপই নেই। বাই বাই। আর এখানে ট্যাক্সি চালককে দেখেছেন একদম পুরো কোট ফোট পরে, যখন আমরা বিয়ে বাড়িতে যাই না সেজে গুজে, এখানে ট্যাক্সি চালকরা সেরকম পোশাক পরে থাকে ভাই, আলাদাই কিছু ব্যাপার। জাপানের রাস্তাঘাটে গাড়ি চলে আমাদের দেশের মতোই, অর্থাৎ চালকের আসন ডান দিকে আর রাস্তার বাঁ দিক ধরেই সব গাড়ি চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক হামলার প্রায় ৮০ বছর পেরিয়ে আসার পর একটা শহর, একটা দেশ নিজেকে কিভাবে ডেভেলপ করতে পারে তার একমাত্র উদাহরণ জাপান, বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ দেশ। স্টেশন থেকে আমাদের গন্তব্য হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক, দূরত্ব ৩ কিলোমিটার। পারমাণবিক বোমায় নিহতদের স্মরণে এখানেই তৈরি করা হয়েছে মনুমেন্ট বা স্মৃতিসৌধ। পৌঁছে গেছি গ্রাউন্ডে যেখানে সমস্ত টুরিস্টরা এসেছে। তো এখানে পৌঁছানোর পর এখানে যে রিপ্রেজেন্টেটিভ আছেন তিনি আমাকে একটা এরকম যন্ত্র দিয়েছেন। হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে বেশ কিছু স্থাপত্য রয়েছে যেগুলো ১৯৪৫ সালের পারমাণবিক হামলার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে। পিস ফ্লেম বা শান্তির শিখা, ১৯৬৪ সাল থেকে এই শিখা জ্বলছে এই উদ্দেশ্য নিয়ে বিশ্বের সমস্ত পারমাণবিক বোমা ধ্বংস হোক আর কোনোদিন যেন কোনো দেশকে পারমাণবিক হামলার মুখে পড়তে না হয়। হিরোশিমা ভিকটিম মেমোরিয়াল সেনোটাফ বা স্মৃতিস্তম্ভ, যেখানে জাপানি ভাষায় লেখা আছে নিহতদের শান্তিপূর্ণ বিশ্রামের জন্য প্রার্থনা এবং সমগ্র মানবতার পক্ষ থেকে যুদ্ধের পুনরাবৃত্তি না করার অঙ্গীকার। শোক সহ্য করে, ঘৃণাকে অতিক্রম করে সকলের জন্য সম্প্রীতি এবং সমৃদ্ধির অনুধাবন করা এবং প্রকৃত স্থায়ী বিশ্বশান্তির জন্য আকুল আকাঙ্ক্ষা। আমাদের গাইড এই কথাইগুলি বলছিলেন ইংরেজিতে, আমি তার বাংলা অনুবাদ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেমোরিয়াল টাওয়ার অব দ্য মোবিলাইজ স্টুডেন্ট, পারমাণবিক হামলায় নিহত প্রায় ১০,০০০ ছাত্রছাত্রীর স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল। চিলড্রেন পিস মনুমেন্ট, বোমা হামলায় নিহত শিশুদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি মূর্তি সাদোকো সাসাকির, যে ১,০০০টির বেশি কাগজের সারস তৈরি করার জন্য পরিচিত ছিল। বোমা রেডিয়েশনে সেও মারা যায়। অ্যাটমিক বোম ডোম বা পারমাণবিক গম্বুজ, এর আরও একটি নাম আছে গেনবাকু গম্বুজ। ১৯৪৫ সালের ৬ই আগস্টের সকালে যখন লিটল বয়কে হিরোশিমাতে নিক্ষেপ করা হয়েছিল, তখন বোমাটি তার লক্ষ্যস্থল আইওয়ে ব্রিজ থেকে প্রায় ২৪০ মিটার দূরে একটি সার্জিক্যাল ক্লিনিকের উপরে বিস্ফোরিত হয়, যার খুব কাছেই ছিল এই গেনবাকু গম্বুজ। বোমার তেজস্ক্রিয়তায় আশেপাশে সবকিছু মাটিতে মিশিয়ে গেল এই গেনবাকু গম্বুজ এবং তার আশেপাশের কিছু অংশ টিকে ছিল, তবে এর ভেতরে যারা ছিলেন সবাই মারা যান। পরবর্তী সময় এটিকে সংরক্ষণ করা হয় ১৯৪৫ সালের পারমাণবিক হামলার একমাত্র সাক্ষী হিসাবে। মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমায় প্রায় ধ্বংস হয়ে যাওয়া ট্র্যাজেডির ঐতিহাসিক সাক্ষী হিসাবে, পারমাণবিক অস্ত্রের বিলোপ এবং চিরস্থায়ী বিশ্বশান্তির অঙ্গীকারের প্রতীক হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন ১৯৯৬ সালের ৭ই ডিসেম্বর এই গেনবাকু গম্বুজকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত করেছিল। গেনবাকু গম্বুজের পাশেই রয়েছে মতোয়াসু নদী, যার ওপরে আজও ব্যস্ত ১৯৪৫ সালের সকালে লিটল বয়ের টার্গেট আইওই ব্রিজ বা টি ব্রিজ। এই পর্যন্ত দেখানোর পর গাইড আমাদের নিয়ে গেলেন হিরোশিমার মুখ্য দ্রষ্টব্য ন্যাশনাল পিস মেমোরিয়াল হলের কাছে। এইটা ঘুরে দেখতে সবথেকে বেশি সময় লাগে, আর এটা দেখে বেরিয়ে আসার পর নিজের চোখের জল আটকে রাখাই মুশকিল। বারবার একটা কথাই মনে আসবে, পৃথিবী কেন এত নিষ্ঠুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলি লাখ লাখ নিরপরাধ মানুষ এবং তাদের পরবর্তী কয়েক প্রজন্ম। ১৯৫৫ সালে এই মিউজিয়ামটি নির্মাণ করা হয়, যেখানে পারমাণবিক বোমা ফেলার আগে এই শহরের ছবি এবং বোমা ফেলার পর এই শহরের ধ্বংসের প্রতিটি মুহূর্ত তুলে ধরা আছে। প্রত্যেকটা মানুষের চোখে জল, মানে ছবিগুলো যখন দেখছে, এই ঘটনাটা তো সবাই জানে যে কী হয়েছিল, যেটা আমি আপনাদের এতক্ষণ ধরে বললাম। তো যখন ছবিগুলো দেখছে, যখন সেই ঘটনাটা ফিল করছে, সেই দিনটা ফিল করছে কী হয়েছিল, প্রত্যেকটা মানুষের চোখের জল। এই অ্যাটমিক বোমা বিস্ফোরণের পরেই জাপান আত্মসমর্পণ করলো, তারপরে তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো। একটা দেশ তারপরে কীভাবে নিজেকে তৈরি করেছে, ছোট্ট একটা দেশ যেখানে ভূমিকম্প হয়, সুনামি হয়, সে জাপান কীভাবে নিজেকে ডেভেলপ করেছে। পিন ড্রপ সাইলেন্স বিরাজ করছে হিরোশিমার মিউজিয়ামে, তাই ক্যামেরার সামনে বক্তব্য পরিবেশন করার মতো ইচ্ছে সেদিন আর ছিল না। মন খারাপের পর একটা জিনিস দেখে ভালো লাগছিল, কিভাবে একটা দেশ নিজের যন্ত্রণা ভুলে দক্ষতায়, দেশবাসীর নিজের দেশের প্রতি অগাধ ভালোবাসায় মাত্র ৮০ বছরের ব্যবধানে
বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ দেশে পরিণত হতে পারে। আর আমরা শুধু পশ্চিমী কালচার আদব কায়দা রপ্ত করতে শিখেছি, মন থেকে ভালোবাসতে পারিনি নিজের দেশটাকে। বুঝেছি কি করে নিজেকে ভালো রাখা যায়, জানতে চেষ্টা করিনি কি করলে নিজের দেশটাকে ভালো রাখা যায়। হ্যাঁ, সেই তালিকায় আমার নামটাও রয়েছে। মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে বলেছি, কাশ এদের মতো আমিও ভদ্র সভ্য কিংবা সত্যিকারের দেশপ্রেমিক হতে পারতাম। আমরা এখানে 11টার সময় মিউজিয়াম দেখা শুরু করেছিলাম, আমাদের বলেছিল 12:30 শেষ করতে হবে। 12:30 বাজতে চললো। তারপরে হবে হচ্ছে লাঞ্চের জন্য সময় দিয়েছে 45 মিনিট। তারপরে আমরা নেব হচ্ছে ফেরি করে যাব হচ্ছে মিয়াজিমা। 3:20 পর্যন্ত ওখানে শপিং টপিংয়ের গল্প আছে। তারপরে 4:40 বাস, 5:40 রিটার্ন। মানে এরা নামিয়ে দেবে হচ্ছে আমাকে হিরোশিমা স্টেশনে। এই প্রোগ্রামটা কিন্তু আপনারা ডে ওয়াইজ করতে পারেন। ধরুন আপনারা টোকিওয়ে থাকলেন, টোকিও থেকে আপনারা ট্যুর কন্ট্যাক্ট করলেন, চলে এলেন হিরোশিমা, ট্রেন ধরে আমি যেমন করে এলাম, এবং হিরোশিমা ঘুরে হিরোশিমায় না থেকে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে টোকিওতে। 12:33 আমাদের বাস ছেড়ে দিয়েছে এবং আমাদের লাঞ্চ করতে নিয়ে যাচ্ছে। লাঞ্চ সহ সমস্ত টিকিট কিন্তু এদের প্যাকেজ ইনক্লুডেড। স্টেশন থেকে তুলবে, সব ঘোরাবে, খাওয়া দাওয়া করাবে, আবার স্টেশনে ড্রপ করে দেবে। লাঞ্চের জন্য আমাদের নিয়ে যাওয়া হলো একটি বিল্ডিংয়ে, যেখানে পরপর বিভিন্ন ধরনের রেস্তোরাঁ রয়েছে, যার অধিকাংশই লোকাল ফুড না হলে ট্র্যাডিশনাল ফুড। আমাদের দেওয়া হলো হিরোশিমার একটি জনপ্রিয় খাবার, যেটার নাম ছিল ওকোনোমিয়াকি। মূলত এই খাবারটার মধ্যে পর্ক থাকে, আইটেনারিতেও এটা বলা আছে। পরিষ্কার ভাষায় জানিয়ে দিলাম, পর্ক, বিফ এগুলোতে আমার আপত্তি আছে, এগুলো ছাড়া হলে তবেই খাবো। উজবেকিস্তান ট্রিপ করার সময় এইরকম সিচুয়েশন বেশ কয়েকবার এসেছে। নো পর্ক। বিদেশে এসে মনে হচ্ছে ধর্মটা যাবে এবার। এটা কি দিচ্ছে ভাই? সস খেয়ে মরবো তো, এত সস খেয়ে। আমরা পরিবেশন করছে, এই যে এইভাবে এটাকে কাটতে হবে। Can I take it? Okay. No. Okay. Thank you. So, Coke but without ice. Alright. ঠান্ডার মধ্যে আর বরফ দিয়েছে না, কোকোলাই আছে, অন্য কিছু নাই এর মধ্যে। চপস্টিক দিয়েছে, যারা চপস্টিক খেতে পারে তার জন্য কাঁটা চামচও দিয়েছে। কি খাচ্ছি ওসব জেনে লাভ নেই, সবাই খাচ্ছে তাই খাচ্ছি, আমার দ্বারা হচ্ছে না। মুড়ি চানাচুর কোথায় পাবে? মুড়ি চানাচুর এখানে সবাই খাবার তারিফ করছে, আমি বলছি ইয়া ভেরি টেস্টি। বাসে উঠবো, ব্যাগে চেনাচুর মুড়ি আছে, ঘাপাঘাপ খাবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ, বেরিয়ে এলাম বাইরে। সময় ঘড়ি বলছে বেলা 1:26। আমাদের ওখানে হচ্ছে সকাল 9:56, আর টেম্পারেচার বলছে 2 ডিগ্রি। এই রোদের মধ্যে হচ্ছে স্নোফল। রোদে এত তেজ, তাও ঠান্ডা, পুরোপুরি ননভেজ। যাই হোক, সময় বেলা 2:15, আমাদের বাস এসে দাঁড়ালো পার্কিংয়ে। এটা হচ্ছে সেই পার্কিং যেখানে আমরা যাবো হচ্ছে মিয়াজিমা আইল্যান্ড। এখান থেকে ফেরি রয়েছে, জিআর পাস যাদের কাছে থাকবে তারা এখান থেকে টিকিট নেবে। এই যে ফর রেল পাস ইউজার্স, ওই দেখুন ওটা হচ্ছে জিআর এর জন্য। এখানে সব কাউন্টার করা রয়েছে যেখান থেকে টিকিট পাওয়া যাবে। এখানেও টাইমিং রয়েছে, দুপুর 2:30, ওদিকে হচ্ছে 2:25, আর নানা রকম টাইমিং রয়েছে যে টাইমে ফেরিগুলো যাবে। অ্যাডাল্ট রাউন্ড ট্রিপ হচ্ছে 500, চাইল্ড হচ্ছে 300। অপারেটিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 6:25। এই যে এই বোটটা করে সবাই গিয়েছিল, এবার আমরা উঠবো। আকাশে মেঘ রয়েছে কিন্তু ওয়েদারটা সুন্দর বলে দারুণ লাগছে। আর সমুদ্রের জলের কালার কি, তার রিফ্লেকশন। একাধিক আইল্যান্ড নিয়ে গঠিত দেশ জাপান, যার মধ্যে ছোট্ট একটা আইল্যান্ড ইতসুকুশিমা, যা হিরোশিমা উপসাগরের উত্তর পশ্চিমে অবস্থিত। এটার প্রচলিত নাম মিয়াজিমা, যার অর্থ তীর্থদ্বীপ। হিরোশিমার মেন আইল্যান্ড থেকে এই মিয়াজিমার মধ্যে 15 মিনিটের ব্যবধানে ফেরি চলাচল করে। টিকিট স্পটে এসেই বুক করা যায় বা আগে থেকে অনলাইনে অ্যাডভান্স বুক করে রাখা যায়। মিনিট 10 এই যাত্রাপথের সৌন্দর্য যেমনটা আপনারা দেখছেন তার থেকেও সুন্দর। দূরে পাহাড়, তার মধ্যে বরফ জমে রয়েছে, আর জলের রং দেখে বারবার মনে পড়ে যায় সেই আন্দামানে দেখা রস এবং স্মিথ আইল্যান্ডের জার্নির কথা। অনেকে হিরোশিমা করে চলে যায়, কিন্তু হিরোশিমার সঙ্গে মিয়াজিমাটা রাখতে হবে। ওটা একটা অন্যরকম অনুভূতি, এটা একটা অন্যরকম অনুভূতি। ওই পারে পৌঁছানোর পর গাইড আমাদের জানিয়ে দিল বিকাল 4:30 মধ্যে সবাই আইল্যান্ড ঘুরে এসে এই জায়গায় আবারও একত্রিত হবে। ইতসুকুশিমা আইল্যান্ড বেশ জমজমাট। অনেক রকম খাবারের মধ্যে অয়েস্টারের নানা রকম রেসিপি বিক্রি হচ্ছে দেখলাম। ফুড এখানে কিছুটা এক্সপেন্সিভ। চোখে পড়ল নিহনজিকা বা জাপানিজ ডিয়ার। এদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে ট্যুরিস্টদের দেখা মাত্র এরা নিজেরাই যেন আলাপ করতে এগিয়ে আসছে, সঙ্গে টুকটাক খাওয়া দাওয়া। এমনিতেও সমুদ্র তীরবর্তী এলাকা, তাই ভীষণ ঠান্ডা লাগছিল। তাই বাধ্য হয়ে
এক কাপ কফি নিতেই হলো। কফি খেয়ে শরীরটা একটু চাঙ্গা হতেই সমুদ্রের ধারে এসে এক নতুন অভিজ্ঞতা হলো। জাপানে এসে বুলেট ট্রেন পেয়েছিলাম, জাপানে এসে স্নোফল পেয়েছিলাম, ফাইনালি জাপানে এসে সি বিচও পেয়ে গেলাম। এ যাবৎ আমরা সবসময় সমুদ্রের ধারে বালি দেখেছি, এ হচ্ছে এমন সমুদ্র যেখানে বরফ পড়ে, বালি আর বরফ মিলেমিশে একাকার। শুধু সমুদ্রের ধারেই নয়, ওপরেও কিন্তু প্রচুর বরফ রয়েছে। রাতে এখানে স্নোফল হয়, এই যে পাহাড়টা সব বরফ পড়ে আছে, গাছে টাছেও বরফ পড়ে আছে। টুরিস্টরা এখানে কি সুন্দর ছবি তুলছে, ছবি তোলার জন্য একটা দারুণ জায়গা। সেই সঙ্গে এখানকার লাইট দুর্ধর্ষ। চেরি ব্লসম জাপানের একটা দারুণ ফেস্টিভ্যাল, সবাই ওই সময় বেশিরভাগ টুরিস্টরাই আসে, তখন খরচ একটু বাড়ে, বিদেশিরা তো ওই সময় প্রচুর আসে। কিন্তু যারা উইন্টার জাপান এনজয় করতে চাইছেন, প্রচুর বরফ পেতে চাইছেন, এবার জাপানের একটা প্ল্যান করুন নেক্সট ইয়ার, আমার মনে হয় ভালো হবে। পকেট থেকে বের করে ম্যাপ খেয়ে ফেললো আমার। এই আইল্যান্ডে বেশ কিছু দ্রষ্টব্য রয়েছে, যার মধ্যে বিখ্যাত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমাপ্রাপ্ত ইৎসুকুশিমা মন্দির। একই সঙ্গে সমুদ্রের প্রায় মাঝখানে তৈরি টোরি গেট, যেটা অধিকাংশ সময় জলের মধ্যেই থাকে। আর এটাকে কেন্দ্র করেই দেশ বিদেশ থেকে আসা ট্যুরিস্টদের ছবি তোলার চাহিদাও তুঙ্গে থাকে। এই যে লাইনটা পড়েছে না, এই লাইনটা কিন্তু ছবি তোলার। ওই যে ওখানে গেটটা রয়েছে, ওটাকে নিয়ে ছবি তোলার। সেই সঙ্গে রয়েছে অ্যাকোরিয়াম এবং এই আইল্যান্ডের সর্বোচ্চ পাহাড় মাউন্ট মিসেন। এটাতে রোপওয়ে করে যাওয়া যায়, তবে বেশ কিছুদিন ধরে এই রোপওয়ে মেনটেন্যান্সের জন্য বন্ধ রয়েছে। জাপান ট্রিপ করার সময় একটা বিষয় খেয়াল করেছি, এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট এসেছে চায়না, সাউথ কোরিয়া, নাহলে থাইল্যান্ড থেকে। আর ঘুরতে ঘুরতে এও মনে হয়েছে যে ভালোভাবে এই আইল্যান্ডটাকে এক্সপ্লোর করতে হলে হিরোশিমা ট্রিপ একদিনের জন্য যথেষ্ট নয়। সময় বিকাল 4:36। মিয়োজিমা আইল্যান্ড থেকে এবার আমাদের ফিরে চলার পালা। ট্যুরিস্ট বাস আমাদের ড্রপ করে দিল হিরোশিমা স্টেশনে। জেআর পাস দিয়ে বুলেট ট্রেনের টিকিট বুক করলাম হিরোশিমা থেকে সিন ওসাকার জন্য। সময় বিকাল 5:52। এই মুহূর্তে আমি চলে এসেছি হিরোশিমা স্টেশনে। এটা হচ্ছে জিআর টিকিট কাউন্টার, যেখান থেকে জিআর ট্রেন বুকিং হয়। তো এখান থেকে এখন আমাকে যেতে হবে হচ্ছে ওসাকা। এটাও কিন্তু বুলেট ট্রেন 560। এখানে সিট ম্যাপ রয়েছে, সিট ম্যাপ দেখে বলতে পারবেন আপনি কীরকম সিট চান। এই দেখুন, এই রেল পাস, এটা দিয়ে এই টিকিটটা বুক করলাম। যদি মনে করেন যে না আমরা হিরোশিমায় এসেছি, আমরা হিরোশিমায় নাইট স্টে করবো, এখানে থাকবো, এখানেও থাকতে পারেন। হিরোশিমার জন্য একদিন, ওসাকার জন্য একদিন, আর কিয়োটো নাড়ার জন্য একদিন, 3 দিন আপনার এদিকটা যাবে। জেআর পাস পাঞ্চ করে চলে এলাম হিরোশিমা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম দিয়ে 3 রকম বুলেট ট্রেন চলাচল করে। কত কামরার কোন ট্রেনের কোথায় রিজার্ভ, কোথায় আনরিজার্ভ, কিংবা কোথায় গ্রিন কার পড়বে, সব আগে থেকেই লেখা রয়েছে। তাই ভুল কামরায় উঠে পড়ার কোনো গল্পই নেই। কি দারুণ সিস্টেম, গেট অটোমেটিক খুলে গেল। কিন্তু আগে যাত্রীরা নামবে, তারপরে উঠবে। আর আমাদের ওখানে, আরে নামুন, কখন নামবেন? আমার এখানে সিট নাম্বার হচ্ছে 4D। এই দেখুন 4D ফাঁকাই আছে। আবারও ঘন্টা দেড়েকের দুর্দান্ত একটা ট্রেন জার্নি হিরোশিমা থেকে সিন ওসাকার পথে। সময় রাত্রি 8টা। ট্রেন আমাকে পৌঁছে দিল শিন ওসাকা স্টেশনে। এটাও একটা বিরাট স্টেশন, শিন ওসাকারই স্টেশন। এবার এখান থেকে আমাকে ট্রান্সফার হতে হবে ফুকুশিমা বলে একটা জায়গায়, কাছেই রয়েছে। ওই ফুকুশিমা থেকেই যাব হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট এয়ারবিএনবি, যেখানে বুক করেছি আমি। এখান থেকে এক্সিট করে তারপর খুঁজবো। এই ট্রেনটা হচ্ছে থান্ডারবার্ড ট্রেন। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3, ট্রেন ফর ওসাকা। শিন ওসাকা থেকে যাব হচ্ছে ওসাকা, তারপর হচ্ছে ফুকুশিমা। চলে এসেছে ট্রেন, লোকাল ফর ওসাকা। এখন বাজে হচ্ছে 8:34। 8:38 ট্রেন আছে ওসাকা লুপ লাইনের জন্য, প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে। তো ওখানে যাচ্ছি। ট্র্যাক নম্বর 1-2 হচ্ছে এইদিকে, সমস্ত নির্দেশ করা আছে। একটা স্টেশন এক্সেবার কারেক্ট। বাবা, এটা একটা স্টেশন নাকি দুবাইয়ের শপিং মল? ওই যে ও লেখা আছে, ওটা হচ্ছে লুপ লাইন, লুপের ও। বেরিয়ে গিয়েছি স্টেশন থেকে, এবারে হচ্ছে হাঁটা পথ। জায়গাটা বেশ জমজমাট। ফুকুশিমা স্টেশন থেকে নেমে 1 কিলোমিটারের কিছু বেশি হবে, প্রায় চলে এসেছি। আর 400 মিটার মতো আছে। লাগেজ টানতে টানতে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে এয়ারবিএনবিতে পৌঁছে বাকিদের সাথে মিট করলাম। ওরা টোকিও থেকে সরাসরি ওসাকাতে এসেছে। দরকার ছিল 1 কাপ কড়া চা। চা করার বাটি নেই, অগত্যা কাজে লাগালাম ফ্রাইং প্যান। তবে রাইস কুকার থাকার সৌজন্যে আলু শুদ্ধ ভাতের প্রস্তুতিও পুরোদমে।
টিমের সবারই প্রচুর খিদে পেয়েছিল, তাই স্থানীয় ইন্ডিয়ান রেস্তোরাঁ থেকে অর্ডার করা হলো বিরিয়ানি, কাবাব, গার্লিক নান আর সেই সঙ্গে চিকেনের কোনো একটা গ্রেভি আইটেম। সব রকম মিলিয়ে মিশে সে রাতের খাওয়া দাওয়া হলো দুর্দান্ত। পরের দিন সকালে আবারও বেরিয়ে পড়তে হবে কিয়োটোর সাইট সিন করতে, যার বুকিং আগে থেকেই করে রেখেছি ক্লুক থেকে। সকাল 7টার সময় এই জায়গা থেকে হবে আমাদের পিক আপ। দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরবর্তী পর্বে, যে পর্বে আমরা এক্সপ্লোর করবো হচ্ছে জাপানের কিয়োটো এবং নারা। সেই অভিজ্ঞতা নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। সবাইকে শুভরাত্রি, টাটা অ্যান্ড লাভ ইউ।